ভাদ্র মাসের শেষ, আকাশ পরিষ্কার, অজস্র তারা মিটিমিটি করে জ্বলছে কৃষ্ণপুর গ্রামের উপর। বাতাসে হালকা শীতের আমেজ। রাত তখন প্রায় 10টা। ভোজের নিমন্ত্রণ সেরে বিপিন একা পথ ধরে বাড়ি ফিরছিল। গ্রামের রাস্তা নির্জন, দুপাশে ঝোপঝাড় আর লম্বা গাছপালা অন্ধকারে রহস্যময় ছায়া ফেলছে। পথের পাশে পুরনো তালপুকুরটা যেন কালো দৈত্যের মতো মুখ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। বিপিন একটু দ্রুত পা চালালো। তার বুকে এক অজানা ভয় উঁকি দিচ্ছে। ভোজের বাড়িতে আজ ভূতের গল্পের আসর বসেছিল। সেই সব কথা মনে পড়তেই তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হঠাৎ তালপুকুরের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো, ফু করে। প্রথমে বিপিন পাত্তা দিল না, ভেবেছিল রাতের বাতাস গাছের পাতা ভেদ করে যাওয়ার শব্দ। কিন্তু আওয়াজটা আবার হলো, এবার যেন আরো স্পষ্ট, আরো কাছে। বিপিন থমকে দাঁড়ালো। তার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। কৌতূহল আর ভয়ে মেশানো এক অনুভূতি তাকে টেনে নিয়ে গেল তালপুকুরের দিকে। ঝোপের আড়াল থেকে উঁকি দিতেই তার রক্ত হিম হয়ে গেল। গাছের গোড়ায় আবঝা অন্ধকারে একটা অস্পষ্ট মূর্তি দাঁড়িয়ে, লম্বা শীর্ণ চেহারা, যেন কালো কাপড়ে মোড়া। মুখটা দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে দুটো জ্বলন্ত চোখ যেন তার দিকেই তাকিয়ে রয়েছে। বিপিন সাহস জুগিয়ে আরও কয়েক পা এগোলো। মূর্তিটা তখনও স্থির, যেন তার আশারই অপেক্ষা করছিল। বিপিন আরও কাছে যেতেই মূর্তিটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর সেই মুহূর্তে যা দেখল তাতে বিপিনের সর্বাঙ্গ অবশ হয়ে গেল। মূর্তিটার মুখটা মানুষের মতো নয়, লম্বাটে বিকৃত চোয়াল, ধারালো দাঁত এবং অস্বাভাবিক বড় ঘোলাটে চোখ। সেই চোখের চাহনিতে কোনো প্রাণ নেই, শুধু জমাট বাঁধা অন্ধকার। ভয়ে বিপিনের মুখ থেকে একটা চাপা গোঙানি বের হলো। সে পালাতে চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে একখানা হাড় ঝিরঝিরে হাত বাড়িয়ে দিল। লম্বা সরু আঙুলগুলো যেন ধারালো নখে সজ্জিত। বিপিন কোনো মতে একটা ক্ষীণ আর্তনাদ করল। কে তুমি? মূর্তিটা কোনো উত্তর দিল না, শুধু তার বীভৎস মুখটা আরো কাছে আনল। বিপিন তার পচা পাতার আর ভেজা মাটির গন্ধ মেশানো বীভৎস নিঃশ্বাস অনুভব করল। তারপর সব অন্ধকার। তার কিছুদিন পর থেকে গ্রামে এক অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রায় সময় রাত্রেবেলা গ্রামের বিভিন্ন জায়গায় লোক মারা যাচ্ছে। তাদের চোখ বিস্ফারিত, মুখে ভয় আর আতঙ্কের ছাপ, গলায় কালশিটে দাগ, যেন কেউ তার গলা টিপে ধরেছিল। কৃষ্ণপুর গ্রামে শোকের ছায়া নেমে এলো। মোড়লের উঠোনে পঞ্চায়েত বসল। গ্রামের মাতব্বররা, প্রবীণরা সবাই এসে জড়ো হলো। মোড়ল গম্ভীর স্বরে বলল, এ কি সর্বনাশ! হ্যাঁ, রাতে আমাদের গ্রামের ছেলেরা মারা যাচ্ছে। যারা রাতে তালতলার পুকুরের কাছে যায় তাদেরই তো এমন হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই এর পেছনে কোনো অশুভ শক্তি আছে। কেউ বলল অপদেবতা, কেউ বলল সেই পুরনো শাকচুন্নি। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হরিচরণ
ধীরে ধীরে বললেন, আমাদের নেড়াচরণ তান্ত্রিককে একবার খবর দেওয়া উচিত। তিনি এইসব অপশক্তির মোকাবিলা করতে পারবেন। মোড়ল তাতে সায় দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। কাল সকালেই লোক পাঠিয়ে নারাচরণকে ডেকে আনা হোক। পরের দিন দুপুরের দিকে ন্যাড়াচরণ এলেন। পরনে গেরুয়া ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাথায় একরাশ উস্কো খুস্কো সাদা চুল, চোখে তার অদ্ভুত এক দুটি, তার সঙ্গে ছিল একটা পুরনো কাপড়ের ঝোলা। মোড়ল তাকে সশ্রদ্ধ প্রণাম করে গ্রামের পরিস্থিতি জানালেন। ন্যাড়াচরণ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্ত হও মোড়ল, সব শুনছি। আগে চলো যেখানে ঘটনাটা ঘটেছে। তারা সবাই মিলে তালতলার পুকুর পাড়ে গেলেন। ন্যাড়াচরণ মাটির দিকে ঝুঁকে পড়ে গভীর মনোযোগ দিয়ে চারপাশটা দেখলেন। তিনি কিছুক্ষণ চোখ বুজে ধ্যানস্থ হলেন। তার মুখে ফুটে উঠল এক গভীর চিন্তার ভাব। তারপর চোখ খুলে গম্ভীর স্বরে বললেন, এখানে অশরীরী শক্তির চিহ্ন আছে, কিন্তু এটা এই গাছের গোড়ায় স্থায়ীভাবে থাকে না। সে শিকারের জন্য এসেছিল। গ্রামবাসীরা অবাক হলো। একজন প্রশ্ন করল, তাহলে শরীরটা থাকে কোথায়? ন্যাড়াচরণ হাসলেন। সেই হাসি যেন রহস্যে মোড়া। সেটাই তো আসল প্রশ্ন। অশরীরী যদি এখানে না থাকে, তবে সে লুকিয়ে আছে কোথায়? আশেপাশে নাকি আমাদের মধ্যে? তিনি তার ঝোলা থেকে একটা পিতলের থালা আর কয়েকটি কাঁচা লেবু বার করলেন। থালার উপর লেবুগুলো রেখে তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। কয়েক মিনিট পর ন্যাড়াচরণ চোখ খুললেন। তার চোখ যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। তিনি প্রতিটি লেবু গ্রামবাসীদের দিকে বাড়িয়ে দিলেন। এই নাও, তোমরা সবাই একটা করে লেবু নাও। এটি অতি সাধারণ লেবু নয়, এটি মন্ত্রপুত। এটি নিয়ে তোমরা প্রত্যেকে নিজের ঘরে যাও। এই লেবু যদি কালো হয়ে যায়, তবে বুঝবে তোমাদের বাড়িতে অশুভ শক্তিটি লুকিয়ে রয়েছে। গ্রামবাসীরা কৌতূহল এবং ভয় নিয়ে লেবুগুলো নিল। মনে মনে ভাবল, এও কি সম্ভব? সবাই নিজেদের ঘরে ফিরে গেল। কিছুক্ষণ পর সবাই আবার জড়ো হলো, হাতে তাদের লেবু। সবার মুখেই বিস্ময়ের ছাপ। আমার লেবু তো যেমন ছিল তেমনই আছে তান্ত্রিক মশাই। একজন বলল, আমারটা কালো হয়নি। গ্রামবাসীরা অবাক হয়ে তান্ত্রিকের দিকে তাকালো। তাহলে কি হলো? অশরীরীটা গেল কোথায়? ন্যাড়াচরণ হাসলেন। সেই হাসিতে বুদ্ধিদীপ্ত চাতুর্য দেখা গেল। তিনি প্রতিটি লেবু হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলেন। হঠাৎ একটা লেবু হাতে নিতেই তিনি থমকে গেলেন। তার মুখে একটা হাসি খেলে গেল। তার চোখে ফুটে উঠল এক গভীর দৃষ্টি। লেবুটি তার নিজের কাছে রেখে অন্যগুলো ফিরিয়ে দিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, সবুরে মেওয়া ফলে। প্রথম দফায় কোনো লেবুই কালো হয়নি। তার মানে এই নয় যে অশরীরী নেই। আসলে এই লেবুগুলো শুধু তার উপস্থিতি জানানোর জন্য নয়, আরও কিছু বোঝার জন্য ছিল। তার ঝোলা থেকে এবার তিনি তাজা সবুজ আম্রপল্লব বের করলেন। প্রতিটি পল্লবে স্পষ্ট 5টি পাতা। আচ্ছা, তিনি শান্ত কণ্ঠে বললেন,
আরেকটি উপায় রয়েছে। এই আম্রপল্লব সাধারণ নয়, এটি অলৌকিক। এটি নিয়ে তোমরা এবার নিজেদের ঘরে যাও। এটি রাখার পর তোমাদের ঘরে যদি অশুভ শক্তি থাকে তবে আম্রপল্লবের একটি করে পাতা নিজে থেকেই খসে যাবে। যার ঘরে পাতা খসবে না, এখানেই এই শাকচুন্নি লুকিয়ে আছে। গ্রামবাসীরা এবার আগের চেয়েও বেশি কৌতূহলী এবং ভীত হয়ে পড়ল। ছদ্মবেশী শাকচুন্নি এবং উন্মোচন গ্রামবাসীরা কৌতূহল এবং ভয় নিয়ে আম্রপল্লবগুলো নিল এবং নিজেদের ঘরে ফিরে গেল। সেই অপেক্ষার কয়েক মিনিট, যা যেন কয়েক যুগ বলে মনে হচ্ছিল। গ্রামবাসীর মনে হাজারো প্রশ্ন উঁকি মারল। যদি আমার ঘরেই পাতা না খসে, যদি আমি সেই হতভাগা হই। এক একজনের বুকে টিপ টিপ শব্দ, কপালে বিন্দু বিন্দু ঘাম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। একে একে সবাই ফিরে এলো মোড়লের উঠোনে, যেখানে ন্যাড়াচরণ শান্তভাবে অপেক্ষা করছিল। কিন্তু এবার তাদের মুখে লেবুর পরীক্ষার মতো বিস্ময় বা কৌতুক নেই, বরং এক গভীর চিন্তা আর ভয় স্পষ্ট। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, একজন বয়স্ক গ্রামবাসী কাঁপা গলায় বলল, আমার আম্রপল্লব তো যেমন ছিল তেমনই আছে, 5টি পাতাই অক্ষত। আরেকজন প্রায় ফুঁপিয়ে উঠে বলল, আমারটাও, আমার একটাও পাতা খসেনি। এর মানে কি? তার গলা ধরে এলো, বাক্য সম্পূর্ণ করতে পারল না। একই কথা বলতে লাগলো একে একে সবাই। আমারটাও কালো হয়নি, আমারটাও একই আছে, আমার একটা পাতাও খসেনি। সবার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি। তারা যেন অদৃশ্য এক ভয়ানক জালের মধ্যে আটকা পড়েছে। তাদের সবার মনে হতে লাগলো তাদের প্রত্যেকের ঘরে কোনো না কোনো অশরীরই রয়েছে। ন্যাড়াচরণ ধীরে ধীরে সবার আম্রপল্লবগুলো পরীক্ষা করতে লাগলেন। তিনি খুব মনোযোগ দিয়ে প্রতিটি আম্রপল্লব দেখলেন, পাতার কিনারা ছুঁয়ে দেখলেন, এমনকি শুঁকেও দেখলেন। গ্রামবাসীরা তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল। তিনি এক এক করে প্রায় সব আম্রপল্লব দেখলেন। সবার পল্লবেই সেই 5টি পাতা অক্ষত। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকাতে লাগলো। এ কি অদ্ভুত ব্যাপার! যদি সবার পল্লবের পাতায় অক্ষত থাকে, তাহলে শাকচুন্নি আছে কোথায়? নাকি সবার ঘরেই আছে? একজন এই পরিস্থিতিতেও ব্যঙ্গ করে বলল, শাকচুন্নি না থাক ভাই, হয়তো ওই আমপল্লব আমাদের ঘরে দজ্জাল বউ আছে সেটা জানতে পেরেছে। একদল লোক তখন হা হা করে হেসে ফেলল। আরেক দল লোক যদিও চুপ ছিল। নিজেদের স্ত্রীদের দজ্জাল বলে তাদের নিয়ে ব্যঙ্গ করা তাদের ভালো লাগেনি। ন্যাড়াচরণ শেষ আম্রপল্লবটি হাতে নিলেন। এটি ছিল বিপিনের আম্রপল্লব, যা তার ঘরে পাঠানো হয়েছিল। বিপিন নিয়ে এসেছিল। ন্যাড়াচরণ পল্লবটি হাতে নিতেই তার মুখে এক বিচিত্র হাসি ফুটে উঠল। তিনি পল্লবটি কয়েকবার উল্টে পাল্টে দেখলেন। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গ্রামের লোকজনের মধ্যে ঘুরতে লাগলো। তার ঠোঁটের কোণে হাসিটা যেন আরো চওড়া হলো। তারপর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, কি হলো? তোমাদের সবার আম্রপল্লবের পাতায় অক্ষত, তাই তো? একটাও পাতা খসেনি। গ্রামবাসীরা ভয়ে ভয়ে মাথা নাড়ল। হ্যাঁ তান্ত্রিক মশাই, একটাও খসেনি। ন্যাড়াচরণ একটা দীর্ঘশ্বাস ফেললেন, যেন তিনি কোনো জটিল ধাঁধার সমাধান করে ফেলেছেন। তিনি সেই আম্রপল্লবটি যেটি বিপিনের বাড়ি থেকে আনা হয়েছিল সেটি উঁচিয়ে ধরলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তোমরা ভুল করছো।
তোমাদের সবার আম্রপল্লবী অক্ষত আছে, কিন্তু একটা পল্লবে একটি পাতা কম আছে। সবার চোখ গেল সেই পল্লবের দিকে। সত্যি তো, বিপিনের আম্রপল্লবে পাতার সংখ্যা মাত্র 4টি, বাকি সবার পল্লবে 5টি করে পাতা ছিল। গ্রামের সবার মধ্যে চাপা উত্তেজনার অবিশ্বাস। তাহলে শাঁকচুন্নি কোথায়? ন্যাড়াচরণ মুহূর্তের জন্য দ্বিধা করলেন না। তার মুখে ফুটে উঠল এক বিজয়ের হাসি। তিনি মুচকি হেসে সঙ্গে সঙ্গে তার ঝোলা থেকে এক মুঠো সাদা ভস্য বের করলেন। তারপর বজ্রকণ্ঠে বললেন, বেরিয়ে আয় অশুভ আত্মা। বলেই তিনি সেই ভস্য সজোরে ছুঁড়ে মারলেন সেই লোকটির দিকে, যে আম্রপল্লবটি নিয়ে এসেছিল। ভস্য গায়ে পড়তেই লোকটি বিকট শব্দে চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর মানুষের মতো ছিল না, যেন কোনো নারীর চাপা গোঙানি আর এক পৈশাচিক হিস হিস শব্দ মিশেছিল। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। পেশিগুলো টান টান হয়ে গেল। চোখের মণিগুলো যেন আরো ঘোলাটে, আরো শূন্য দেখাচ্ছে। গ্রামবাসীরা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। পরের মুহূর্তেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। লোকটি সবাং করে একটা লম্বা লাফ দিয়ে মুহূর্তের মধ্যে সামনের তালগাছে উঠে গেল। তার নড়াচড়ায় কোনো মানুষের স্বাভাবিকতা ছিল না, ছিল এক পৈশাচিক ক্ষিপ্রতা। সে বাঁদরের মতো দ্রুত গতিতে তালগাছের মাথায় উঠে গেল, যেন তার শরীরে কোনো হাড় নেই। উপরে উঠে সে তার বীভৎস লম্বা জিভটা বের করে হাসতে লাগলো। সেই হাসি শুনে গ্রামবাসীদের রক্ত হিম হয়ে গেল। হাসিটা পরিচিত নয় গ্রামবাসীর কাছে। তারা কেউ ভাবতে পারেনি যে এই অশুভ শক্তি আসলে বিপিনের দেহ দখল করে রয়েছে। সেই তালগাছের মাথা থেকে যখন সে গ্রামের দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসতে শুরু করলো, গ্রামবাসীরা তখন শিউরে উঠল। তার মুখের বিকৃতি, চোখের শূন্যতা আর সেই গা ছমছমে হাসি দেখে তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। গ্রামবাসীরা একসঙ্গে চিৎকার করে উঠল, ওরে বাবা গো, এ যে বিপিন! এ তো বিপিন! আরে এ যে বিপিন, বিপিন! হ্যাঁ, যে সত্যিই বিপিন। মুখ আর শরীর যদিও বিপিনের, কিন্তু তার ভিতরে যে আত্মাবাস করছিল তা ছিল এক ভয়ঙ্কর শাঁকচুন্নির। ন্যাড়াচরণের অনুমান সঠিক ছিল। তালগাছের মাথায় বসে বিপিনের শরীরটা বীভৎসভাবে কাঁপছে, আর তার গলা থেকে বেরিয়ে আসছে এক কর্কশ নারী কণ্ঠের হাসি। গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে আছে। ন্যাড়াচরণ তান্ত্রিকের চোখে ক্রোধের আগুন জ্বলছে। তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেলেন তালগাছের দিকে। তার হাতে এবার রুদ্রাক্ষের মালা, আর কপালে ত্রিপুণ্ড্রক স্পষ্ট দেখা যাচ্ছে। এই অশুভ আত্মা! ন্যাড়াচরণ বজ্রকণ্ঠে বললেন। তার গলার স্বর শুনে মনে হলো যেন আকাশ ভেঙে পড়ছে। কেন তুই এই নিরপরাধ ছেলের দেহ দখল করেছিস? একে ছেড়ে দে। কেন গ্রামে নিরীহ লোক মারছিস? তাদের রক্ত চুষে খাচ্ছিস কেন পিশাচি? বিপিনের দেহ থেকে সেই কর্কশ হাসি ভেসে এলো, যা শুনে গা শিউরে উঠল। পিশাচি? আমি পিশাচি নই, আমি শাকচুন্নি। অনেক বছর ধরে ওই তালতলার বট গাছে পড়েছিলাম।
সে একঘেয়ে জীবন, এই গাছ সেই গাছ। আর ভালো লাগছিল না, মানুষের গন্ধ আমায় খুব টানছিল। তারপর এই বিপিন, কি তাজা শরীর। সেদিন রাতে ওকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, ঘর মুটকে ওর দেহটা দখল করলাম। কি আরাম। শাঁকচুন্নি যেন তার দীর্ঘদিনের সুপ্ত আকাঙ্ক্ষা প্রকাশ করছিল। এই দেহ নিয়ে কি মজাই না হলো। ওর বাড়িতে গিয়ে জমিয়ে মিষ্টি দই পিঠে পুলি খেলাম। আহা, কতদিন মানুষের হাতের তৈরি এমন সুস্বাদু খাবার খাইনি। আর যখন খিদে পেল তখন তো আরো সহজ। রাতের আধারে গ্রামের আনাচে কানাচে ঘুরতাম, যে সামনে আসতো তার ঘাড় মটকে দিতাম। গরম তাজা রক্ত, আহা সে কি তৃপ্তি। তোমাদের মতো মানুষগুলো কি বোকা। ভাবো, অপদেবতা বুঝি শুধু গাছের ডালেই বসে থাকে। আমরা তোমাদের সঙ্গেই থাকি, তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করি সুযোগের অপেক্ষায়। শাঁকচুন্নির এই নির্লজ্জ স্বীকারোক্তি শুনে গ্রামবাসীদের রক্ত যেন হিম হয়ে গেল। ন্যাড়াচরণের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি আর এক মুহূর্তও নষ্ট করলেন না। তার রুদ্রাক্ষের মালা থেকে এই অলৌকিক জ্যোতি ঠিকরে বেরোলো। আজ তোর খেলা শেষ। তান্ত্রিক গর্জন করে উঠলেন। তার কণ্ঠস্বর কাঁপছে না, বরং তাতে রয়েছে এক অদম্য শক্তি। আজ তোকে এই গ্রাম থেকে আমি তাড়িয়ে দেব। আজ তোকে এই কৃষ্ণপুর ছাড়তেই হবে। বলেই ন্যাড়াচরণ মাটিতে বসে পড়লেন। তার চারপাশে একটা অদৃশ্য বৃত্ত তৈরি হলো। তিনি চোখ বুজে প্রবল বেগে মন্ত্রপাঠ শুরু করতে লাগলেন। তার ঠোঁট নড়ছে দ্রুত, কিন্তু মন্ত্রের শব্দগুলো যেন বাতাসে মিশে এক অদ্ভুত কম্পন তৈরি করছে। তালগাছের মাথায় বসে থাকা শাঁকচুন্নি যেন অস্বস্তি বোধ করতে লাগলো। তার হাসি থেমে গেল। বিপিনের দেহটা থরথর করে কাঁপছে। আমি যাব না। শাঁকচুন্নি তীব্র চিৎকার করে উঠল। আমাকে তাড়িয়ে দিতে পারবি না, আমি এই দেহ ছাড়বো না। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। ন্যাড়াচরণের মন্ত্রের শক্তি যেন অদৃশ্য ঢেউ হয়ে তাল গাছের দিকে আঘাত আনছে। শাঁকচুন্নি বিপিনের দেহ নিয়ে গাছ থেকে লাফিয়ে নামল। তার গতি অস্বাভাবিক। সে ন্যাড়াচরণকে আক্রমণ করতে চাইল, কিন্তু তান্ত্রিকের চারপাশে থাকা অদৃশ্য রক্ষা কবচ তাকে বাধা দিল। শাঁকচুন্নি তার ভয়ঙ্কর শক্তি দিয়ে গাছ উপড়ানোর চেষ্টা করল। মাটি ফুঁড়ে পাথরের টুকরো ছুঁড়তে লাগলো। তার পাশবিক চিৎকার যেন আকাশ বিদীর্ণ করছে। কিন্তু ন্যাড়াচরণ অবিচল। তার চোখ স্থির, মন্ত্রের গতি বাড়ছে। তার দেহ থেকে এক শক্তিশালী আলো বের হচ্ছে, যা শাঁকচুন্নিকে আরো দুর্বল করে দিচ্ছে। মন্ত্রের তীব্রতায় বিপিনের দেহটা যেন দগ্ধ হতে লাগলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, যেন কিছু একটা ভিতরে পড়ছে। শাঁকচুন্নি যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু তান্ত্রিক থামলেন না। তার মন্ত্রের শক্তি যেন শতগুণ বেড়ে গেল। শেষ আঘাত আনার জন্য তিনি উঠে দাঁড়ালেন। তার হাতে থাকা রুদ্রাক্ষের মালা থেকে আলো তীব্র হলো। তিনি সেটি শাঁকচুন্নির দিকে তাক করে এক চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করলেন। সেই মন্ত্রের শক্তি গিয়ে সজোরে আঘাত আনল বিপিনের দেহধারী শাঁকচুন্নিকে। বিপিনের দেহটা
যেন বিদ্যুতের মতো ঝটকা খেল। এক বিকট চিৎকারে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহটা থরথর করে কাঁপতে লাগলো। তারপর সেই দেহের মুখ থেকে একটি কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া বেরিয়ে এলো। এটি শাঁকচুন্নির আসল রূপ, যা দেহ ছেড়ে পালানোর চেষ্টা করছে। কিন্তু ন্যাড়াচরণ প্রস্তুত ছিলেন। তার ঝোলা থেকে একটি পুরনো মাটির হাঁড়ি বের করলেন। সেই ধোঁয়াটি যখন বিদ্যুতের গতিতে পালানোর চেষ্টা করছিল, ন্যাড়াচরণ হাঁড়িটি তার সামনে ধরলেন। ধোঁয়াটি কোনো মতে বাতাসের মাধ্যমে মিশে যাওয়ার আগেই সোজা ওই মাটির হাঁড়ির মধ্যে ঢুকে গেল। ন্যাড়াচরণ দ্রুত হাঁড়ির মুখটা শক্ত করে একটা মন্ত্রপুত কাপড় দিয়ে বেঁধে দিলেন। তারপর গ্রামবাসীদের নির্দেশ করে বললেন, গ্রামের বড় মন্দিরের সামনে এই হাঁড়ি পুঁতে রাখতে হবে। এই হাঁড়ি থেকে এই শাঁকচুন্নি আর কোনো দিনও পালাতে পারবে না। ওটাই ওর শাস্তি। হাঁড়ির ভিতর থেকে তখনই একটা গলা শোনা গেল, আর শাস্তি দিও না আমায়, আর শাস্তি দিও না, অনেক কষ্ট পেয়েছি, আর দিও না। আমরে শাঁকচুন্নি, মিষ্টি কথায় আমাকে ভোলাতে আসিস না। মিথ্যে কথা বলছি না গো, আমি সেই অভিশপ্ত আত্মা। আগে আমার নাম ছিল উমা। আমার এই অশরীরী জীবনের আগে ছিল একটা শরীর, একটা নাম, একটা স্বপ্ন। কিন্তু তোমাদের এই গ্রাম, তোমাদের এই সমাজ আমার সব কেড়ে নিয়েছে, আমাকে ঠেলে দিয়েছে এই আধারে। অনেক অনেক বছর আগের কথা, যখন আমি তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিলাম। আমার নাম ছিল উমা। তোমাদের এই কৃষ্ণপুর গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারে আমার বিয়ে হয়েছিল। সে আজ কত যুগ আগের কথা। তখনই তালপুকুর এত ভয়াল ছিল না, চারিদিকে জঙ্গল এত ঘন ছিল না। গ্রাম ছিল সরল, মানুষের মন বরাবরই কুটিল। আমার বরের নাম ছিল হারান। সে ছিল গ্রামের এক সহজ সরল ছেলে। দেখতে খুব সুপুরুষ না হলেও তার মনে ছিল অফুরন্ত ভালোবাসা। নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম এক রাস স্বপ্ন নিয়ে আর আশা নিয়ে। প্রথম প্রথম সবকিছুই স্বপ্নের মতো যেন ছিল। হারান আমাকে খুব ভালোবাসত। তার চোখে আমি ছিলাম একমাত্র নারী, তার পৃথিবী। দিনের বেলা কাজের শেষে যখন সে বাড়ি ফিরত, আমার মুখ দেখেই তার সব ক্লান্তি উধাও হয়ে যেত। নতুন বউ, নতুন সংসার, অল্প প্রেমালাপ, সে এক অন্যরকম জীবন। মনে হয়েছিল সুখ বুঝি আমারই জন্য, কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী, বসন্তের দুদিনের ফুলের মতো। বিয়ের 2 বছর পেরিয়ে গেল, কিন্তু আমাদের কোনো সন্তান হলো না। প্রথমে কেউ কিচ্ছু বলল না। শাশুড়ি মা বলেন গ্রামের পুরোহিতের কাছে যেতে, তার আশীর্বাদে নাকি সন্তান হয়। আমি গেলাম, কিন্তু এই 8 খুঁড়োর বেটা আমাকে খারাপ চোখে দেখতো। আমি এক চর কষিয়ে পালিয়ে এলাম। তখন থেকে আমার উপর এক চাপা রাগ। সে গোটা গ্রামে ছড়িয়ে দিল আমি ডাইনি। একদিন পুরোহিত এলো আমার বাড়িতে। এই মেয়েটা বাড়িতে থাকলে বাড়ির অকল্যাণ হবে যে, অপয়ার লক্ষণ সব। এর জন্যই বাড়ির মঙ্গল হচ্ছে না। ধীরে ধীরে গ্রামের ফিসফাস আমার কানে আসতে লাগলো। মেয়েটা অপয়া, ও নিশ্চয়ই ডাইনি, তাই ওর কোল খালি। এই কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো আমার বুকে বিঁধতে লাগলো। আমার শাশুড়ি, যিনি প্রথম দিকে আমায় খুব স্নেহ করতেন, তার চোখেও সন্দেহের ছায়া দেখতে পেলাম। তিনি আমার কপালে ভাঁজ পড়লেই চাপা দীর্ঘশ্বাস ফেলতেন, আর সেই দীর্ঘশ্বাস যেন আমার অন্তরাত্মা পর্যন্ত পৌঁছে যেত। সেই দিন হারানি একমাত্র আমার আশ্রয় ছিল। ও ছিল আমার স্তম্ভ। পুরোহিতের কথায়ও কান দেয়নি। আমাকে বুকে টেনে নিয়ে বলেছিল, গ্রামের কথায় কান দিও না উমা,
আমি জানি তুমি নির্দোষ, আমাদের সন্তান হবে, তুমি শুধু বিশ্বাস রাখো। তার এই কথায় আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। আমি ঘরের সবাইকে ওই ভণ্ড পুরোহিতের কথা বলেছিলাম, কিন্তু তারা এই কথা বাইরে বলতে চায়নি। আর আমার কপালটা এমনই পোড়া ছিল, ভাগ্য আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। পুরোহিতের কথার কিছুদিন পরে একদিন শ্বশুরমশাই গ্রামের কাদা রাস্তায় পা পিছলে পড়ে গেলেন, আর উঠলেন না। গ্রামের লোকেরা ফিসফাস করতে লাগলো, ওই অপয়া বউটার জন্যই হলো। আমি আর্তনাদ করে বললাম, না, ওটা দুর্ঘটনা ছিল, কিন্তু কেউ শুনতো না। তার কিছুদিন পর ভরা পুকুরে শাশুড়ি মা পা পিছলে জলে ডুবে মারা গেলেন। তার মৃতদেহ যখন পুকুর থেকে তোলা হলো, গ্রামের লোক আমার দিকে আঙুল তুলে বলল, ওই ডাইনিই খেয়েছে, প্রথমে শ্বশুর, তারপর শাশুড়ি। আমি অঝরে কাঁদতাম, নিজের দুর্ভাগ্যকে ধিক্কার দিতাম। হারান তখনও আমার পাশে ছিল, কিন্তু তার চোখেও আমি এক অসহায়তার ছায়া দেখতে পেতাম। ঠিক সেই সময় যখন আমি ভেঙে পড়েছিলাম প্রায়, এক অলৌকিক ঘটনা ঘটল। আমি গর্ভবতী হলাম। আমি ভাবলাম এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। গ্রামের লোকেরাও একটু শান্ত হলো। অবশেষে আমার কোল আলো করে একটা ফুটফুটে ছেলে আসলো। তার আগমন যেন আমার জীবনে নতুন আশার সঞ্চার করেছিল। আমি নিজের সব দুঃখ ভুলে গিয়ে সেই ছেলেকে বুকে আঁকড়ে রাখলাম। হারানো আনন্দে আত্মহারা। মনে হলো এবার বুঝি সব অভিশাপ কেটে গেছে, সুখের দিন ফিরে এসেছে। কিন্তু আমার ভাগ্য এতটাই নির্মম ছিল, কিছুই ঠিক হলো না, বরং আরো খারাপ হলো। ছেলের জন্মের 3 মাস পর থেকেই হারানের খুব শরীর খারাপ হলো। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশলে গলা দিয়ে রক্ত বেরোনো। সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো। তার প্রিয় হাসিটাও মিলিয়ে গেল। সে খুব কষ্ট পেতে লাগলো। আমি দিনরাত ওর সেবা করতাম, কবরেজ ডাকতাম, দেবতার কাছে প্রার্থনা করতাম। কোনো লাভ হলো না। গ্রামের লোকেরা আবারও বিশ্বাস করলো, এবার আরো তীব্রভাবে, আমি নাকি ডাইনি, আমি নাকি শ্বশুর শাশুড়িকে খেয়েছি, আর এবার স্বামীকেও। তাদের বিষাক্ত কথাগুলো ছুরির মতো বিদ্ধ। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করতাম, চিৎকার করে বলতাম, আমি নই, আমি ডাইনি নই। কিন্তু কে শুনবে আমার কথা? 5 মাসের মাথায় হারান মারা গেল। আমার জগৎ যেন ভেঙে পড়ল। চোখের সামনে স্বামীকে মরতে দেখলাম, আর আমি কিচ্ছু করতে পারলাম না। গ্রামের লোক আমাকে বিধবা ডাইনি বলে এক ঘরে করে দিল। কেউ আমার মুখ দেখতো না, কেউ আমার সঙ্গে কথা বলতো না। আমাকে দেখলে ছোট ছেলে মেয়েরাও ভয়ে মায়ের আঁচল ধরত। আমাকে খাবার দিত না, জল দিত না। খুব কষ্ট করে ভিক্ষা করে মানুষের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে কোনো রকমে আমার ছেলেকে বড় করলাম। তার মুখে একবেলা অন্ন তুলে দিতে গিয়ে আমি দিনের পর দিন উপোস করেছি। সে পড়াশোনা শিখে শহরে গেল, তারপর সেখান থেকে বিয়ে করে বউ আনলো। ভাবলাম এবার বুঝি সুখের মুখ দেখব, আমার দিনগুলো একটু শান্তিতে কাটবে, ছেলের বউ আমায় একটু দেখবে। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল না। নতুন করে আমার ওপর শুরু হলো অত্যাচার। আমার ছেলের বউ ছিল খুবই দজ্জাল। সে আমায় খেতে দিত না, কথায় কথায় কথা শোনাতো, অসম্মান করত। আমি সারাদিন বাড়ির কাজ করতাম, কিন্তু বিনিময়ে জুটত শুধু গালিগালাজ আর অবহেলা। আর আমার সেই ছেলে, যাকে আমি এত কষ্ট করে বড় করলাম, সেও বউয়ের কথা শুনত। সামান্য কারণে আমায় মারধর করত, আমার সারা শরীর ব্যথা করত। কিন্তু তার চেয়েও বেশি ব্যথা করত আমার মন। যে ছেলেকে আমি বুকে আঁকলে রেখেছি, সে আজ আমার ওপর হাত তুলছে। এই জীবন আমার কাছে অসহ্য মনে হলো। সেই তালতলার পুকুরের পাশেই একটা বিশাল বটগাছ ছিল, যেখানে দিনের পর দিন আমি এসে কাঁদতাম। একদিন আর সহ্য করতে পারলাম না। রাতের আধারে যখন সারা গ্রাম ঘুমিয়েছিল, আমি সেই বটগাছে গলায় দড়ি দিলাম। শরীরটা মরে গেলেও আমার আত্মা শান্তি পেল না। সেই অতৃপ্ত আত্মা, অবহেলিত উমা, পরিণত হলো এক ভয়ঙ্কর শাকচুন্নিতে।
আমার রাগ, আমার কষ্ট, আমার ক্ষুধা সব যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তারপর থেকে আমি ওই বটগাছেই থাকি। যে গ্রামে আমি এত কষ্ট পেয়েছি, যে মানুষটা আমাকে ডাইনি বলেছে, তবু আমি এতদিন কারোর ক্ষতি করিনি, শুধু ভয় দেখিয়েছি। কিন্তু এবার আমি আর লোভ সামলাতে পারলাম না একটা সুখী মানুষের জীবন কাটানোর। তাই ওর দেহ দখল করলাম। হ্যাঁ, 2-4টে মানুষ মারলাম বটে, কারণ ওদের রক্ত মাংস খেতে আমার খুব ভালো লাগতো। আর যাদেরকে মারলাম তারা কেউ ভালো ছিল না। পরশু রাতে যে নরেনকে ঘাড় মুটকেছি, সে তার বউকে রোজ দুবেলা মারত। জেলে পাড়ার করিম জেলে মা বাবাকে খেতে দিত না। বাকিরাও অমন। তোমার কষ্ট আমি বুঝি। এই গ্রাম, এই সমাজ তোমার প্রতি অবিচার করেছে, তোমাকে সীমাহীন যন্ত্রণা দিয়েছে। তোমার জীবন সত্যি অভিশপ্ত ছিল, কিন্তু তাই বলে অন্য মানুষকে মেরে তাদের রক্ত চুষে খেয়ে তুমি তাদের ক্ষতি করতে পারো না। তারা ভুল করলে তাদের বিচার ভগবান করবেন। তোমার যন্ত্রণা তোমাকে পিশাচিতে পরিণত করেছে ঠিকই, কিন্তু সেই যন্ত্রণা অন্যকে দেওয়ার অধিকার তোমার নেই। আমাকে এবার এই হাড়িতে বন্দি করে তুমি ন্যায় করলে তান্ত্রিক। চিন্তা করো না, মন্দিরের পবিত্র মাটির স্পর্শে মাত্র 3 প্রহরের মধ্যেই হাড়ির মধ্যে থেকে তোমার আত্মা মুক্তি পেয়ে যাবে। হাঁড়ির ভিতর থেকে আর কোনো শব্দ এলো না। শাঁকচুন্নিকে হাঁড়িতে বন্দি করার পর কৃষ্ণপুর গ্রামে এক গভীর স্বস্তির নিঃশ্বাস নেমে এলো। বিপিনের নিথর দেহ মাটিতে পড়ে আছে। সকলে তান্ত্রিক ন্যাড়াচরণকে ঘিরে ধরল। মোড়ল সশব্দ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তান্ত্রিক মশাই, আপনি যে কি করে এই কাজটা করলেন তা আমরা কেউই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কিভাবে বুঝলেন যে বিপিনী শাঁকচুন্নি? আর লেবু বা আম্রপল্লবের রহস্যই বা কি ছিল? গোড়াতেই আমি যখন তালতলার পুকুর পাড়ে গিয়ে চোখ বুজে ধ্যান করছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম অশরীরীটি এই স্থানে তাই ভাবে নেই। সে শিকারের জন্য এসেছিল, কিন্তু তার আস্তানা এই গ্রামে। প্রথম দিকে যখন বিপিনকে মন্ত্রপ্রুত লেবুটি দিয়েছিলাম, আমি লক্ষ্য করেছিলাম ওর লেবুটা সামান্য কুঁকড়ে যাচ্ছিল এবং কালচে হতে শুরু করেছিল। তখনই আমি আন্দাজ করতে পেরেছিলাম অশরীরীটা ওর বাড়িতেই আছে। কিন্তু বিপিন, মানে ওর শরীরের শাঁকচুন্নিটা বেশ ধূর্ত। সে বুঝতে পেরেছিল আমার মন্ত্রের প্রভাব, তাই হট্টগোলের সুযোগে চট করে তার লেবুটা বদলে অন্য একটা সাধারণ লেবু এনেছিল। আমি যখন সবার লেবু পরীক্ষা করছিলাম, সেই বদলে আনা লেবুটা হাতে নিতেই বুঝে গেলাম এরা আমার দেওয়া মন্ত্রপ্রুত লেবু নয়। এর মধ্যে কোনো শক্তির রেখা ছিল না। গ্রামবাসীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। শাঁকচুন্নি যে এত চালাক হতে পারে তা তারা কল্পনাই করেনি। তখনই আমি বুঝলাম। ন্যাড়াচরণ চালিয়ে গেলেন, এ হলো সেই শাঁকচুন্নি যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। তাই ওকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। দ্বিতীয়বার আমি যে আম্রপল্লবগুলো দিলাম, সেগুলো কিন্তু মোটেও অলৌকিক ছিল না। ওগুলো ছিল নিতান্তই সাধারণ আম্রপল্লব, যার ফলে কোনো বাড়িতেই ওর পাতা খসার কথা নয়, কারণ পাতা খসার মতো কোনো মন্ত্র আমি ওতে দিইনি। মোড়ল এবং গ্রামবাসীরা আরও অবাক হলেন। তাহলে আপনি বললেন যে পাতা খসবে কেন? ন্যাড়াচরণ হাসলেন, 5টা পাতা
আর শুধু বিপিনের আম্রপল্লবে 4টে পাতা। তখনই আমি নিশ্চিত হয়ে গেলাম যে শাঁকচুন্নিটা বিপিনের দেহেই লুকিয়ে রয়েছে। অহংকারী ওদের পতনের কারণ, আর ওই ভস্য ছিল শেষ আঘাত, যা ওকে দেহ থেকে বেরিয়ে আসতে বাধ্য করল। গ্রামের মানুষ ন্যাড়াচরণের বুদ্ধিমত্তা আর ক্ষমতা দিকে অবাক হয়ে গেল।